শুভ সন্ধ্যা। আজকে শনিবার 6ই জুলাই 2024, 6 জুলাই 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 165তম 165th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, যার পরিচয় নিষ্প্রয়োজন। যিনি এখন বাকচক্রের খাতিরে বা বাকচক্রের কারণে বলবো না, তিনি এখন একজন অন্যতম স্বনামধন্য ব্যক্তি হয়ে গেছেন যখন সোফার অ্যাজ স্বামী বিবেকানন্দ ইজ কনসার্ন। এটা নানাভাবে এক্সপিরিয়েন্সের জোরে আমি বলছি, আমি কিন্তু পার্সোনাল বায়াসে বলছি না, কারণ এত রকমের অভিজ্ঞতা আমাদের হচ্ছে, অত্যন্ত আনন্দ অনুভূতি যাচ্ছে। এখন তরুণ গোস্বামী এবং স্বামী বিবেকানন্দ প্রায় অনেক ক্ষেত্রে দেখেছি কোনো অজানা জায়গায় গিয়ে কেউ দুম করে পয়েন্ট করে আপনাকে সেদিন দেখলাম না ইউটিউবে, আপনি বলেন কি মাঝে মাঝে ইত্যাদি ইত্যাদি, এইরকম একটা পজিশনে এসে গেছে। আমি বাকচক্রের হয়ে কোনো রকম ক্রেডিট নিচ্ছি না, কিন্তু এটা ঘটনা, সেই জন্য একটু বিবৃত করার প্রলোভনটা সামলাতে পারলাম না, মাফ করে নেবেন যদি কোনো অহেতুক চর্চা হয়ে থাকে। এনিওয়ে, বিনা বাক্যপায় না করে আসুন আজকে আমাদের সেই পরিচিত যে প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন বাকচক্রের পরিচালক মণ্ডলীর অন্যতম বা সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গান শুনে এবং পবিত্র সুর এই প্রাণারাম বাংলার ইউটিউব চ্যানেল, যিনি এই প্রচারের সম্প্রসারণের দায়িত্বে রয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের
ধ্রুব তারা। নমস্কার, স্বামীজির চিঠিপত্র নিয়ে আলোচনা করছি। স্বামীজির মোট 576টি চিঠি পাওয়া যায়। এর মধ্যে 418টি ইংরেজিতে, 153টি বাংলায়, 3টি সংস্কৃত এবং 2টি ফ্রেঞ্চে। এই যে 153টি বাংলায় চিঠি স্বামীজির পাওয়া যায়, তাতে একটি চিঠি পাওয়া যায় যেটি স্বামী যোগানন্দজিকে লিখেছিলেন। মাত্র একটা চিঠি, এবং সেই চিঠিটা খুব মজার চিঠি। মজার চিঠি কেন? দেখুন, স্বামীজি লিখছেন 1896 সালে, তার তো বয়স তখন মাত্র 33 বছর, এবং স্বামীজি আড্ডাবাজ মানুষ ছিলেন, জীবনটাকে জীবনের মতো দেখেছিলেন। আমরা তাকে ভগবান বানিয়ে 12টা বাজিয়ে দিলাম। আমরা মনে করলাম স্বামীজি তো ভগবান, স্বামী তো হাসতে জানতেন না, স্বামী তো শুধু কাজই করে গেলেন, এবং স্বামীজি একেবারে কট্টরভাবে আমার দিকে তাকিয়ে আছেন। স্বামীজির সঙ্গে যদি বন্ধুত্ব করা যায়, স্বামীজির সঙ্গে যদি আত্মীয়তা করা যায়, তাহলে বোঝা যায় যে মানুষটি কতখানি রসিক ছিলেন। আসলে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি আমাদের ধর্মের নতুন ব্যাখ্যা দিয়েছিলেন। আমাদের দেশে মনে হয়েছিল এতদিন ধরে, তাঁদের আসার আগে অবধি, যে ধর্ম মানে হচ্ছে যে কতগুলো কাজ পালনীয় এবং কতগুলো কাজ বর্জনীয়। এই যে ডুজ অ্যান্ড ডোন্টস অফ রিলিজিয়ান, এটাই সবচেয়ে বেশি হয়ে দাঁড়াতো, যে কারণে দেখা যেত যে আমরা যত প্রাতিষ্ঠানিক ধর্ম পালন করেছি, তত মানসিকভাবে আমরা শূন্য, রিক্ত হয়ে গেছি। বাড়িতে গোপালকে খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই বাড়ির যে বাল বিধবা, তিনি একাদশীর দিন তাকে জল খেতে অবধি দেওয়া হচ্ছে না, তিনি মাটি চাটছেন, অনুপমা দেবীর বইয়ে পাওয়া যায়। এই যে যন্ত্রণা আমরা দিয়েছি, সব কিন্তু ধর্মের নামে। ধর্মের নামে বলা হয়েছে যে বিধবাদের চুল ছেঁটে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ তারা যাতে আকর্ষণ কেউ বোধ না করেন, এবং সীমাহীন যন্ত্রণা ইন দ্য নেম অফ রিলিজিয়ান। রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের প্রথম শেখালেন যে ধর্মটার পুরোটাই হচ্ছে নৈতিকতা, মরাল এথিক্স। এই হচ্ছে ধর্মের মূল কথা, এবং সেটাই তারা বলেছিলেন। স্বামীজি একেবারে আনন্দময় পুরুষ ছিলেন। মনে রাখতে হবে যে সব জায়গায় গুরু শিষ্যকে নির্বাচিত করেন, এখানে শিষ্য গুরুকে নির্বাচিত করেছিলেন। শিষ্য দেখেছিলেন আর কোনো মিয়ার কাছে যাব না। অসাধারণ চিঠি প্রমোদ দাস মিত্রকে লেখা। তেমনি স্বামীজি সারা জীবন তার একটি শিশুকে ভেতরে বহন করে গিয়েছিলেন। রোমারোলা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছিলেন, রামকৃষ্ণ রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট। এই কথা বিবেকানন্দের ক্ষেত্রেও বলা চলে, ই রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট। এই যে বিলেত থেকে চিঠি লিখছেন স্বামী যোগানন্দজিকে, এবং সেখানে অসাধারণ চিঠিটা শুরু, বলছেন যে যোগেন ভায়া, অড়হর ডাল, মুগের ডাল, আমসত্ত্ব, আমশি, আমতেল, আমের মোরব্বা, বড়ি, মশলা সমস্ত ঠিক ঠিকানায় পৌঁছেছে। 1896 সাল 24শে জানুয়ারি নিউ ইয়র্ক থেকে স্বামীজি চিঠি লিখছেন, 39 স্ট্রিট, যে অড়হর ডাল, মুগের ডাল, আমসত্ত্ব, আমশি, আমতেল, আমের মোরব্বা, বড়ি, মশলা সব ঠিক জায়গায় পৌঁছেছে। এইটা পড়লেই বোঝা যায় যে একটি আনন্দময় পুরুষ, তিনি এগুলো অর্ডার করেছিলেন এবং সেগুলো পৌঁছে হতে কৃতজ্ঞতা জানাচ্ছেন। স্বামীজি বলতেন নিজের মোটা, সবাই স্বামীজিকে দেখে বলতেন যে, স্বামীজিকে দেখে সবাই অবাক হয়ে যেতেন, ভাবতেন এই কোথায় কী আধ্যাত্মিক মানুষ, কোথায় আধ্যাত্মিক মানুষের যোগ্য চেহারা, ছুঁচলো চেহারা, লাল চোখ, তা তো নয়, এতখানি সহাস্য মেদ। তো স্বামীজি বলতেন আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। তাই কলকাতা থেকে একেবারে উত্তর কলকাতার খাবার, বুঝলেন তো, অড়হর ডাল, মুগের ডাল, আমসত্ত্ব, আমশি, আমতেল, আমের মোরব্বা, বড়ি। আসলে এই অড়হর ডাল, মুগের ডাল চাইছেন হচ্ছে খিচুড়ি করবেন বলে। এবং আমাদের একটা খুব ভুল ধারণা যে কিছু কিছু সাহিত্যিক তারা তো বিবেকানন্দ নিয়ে ভুল তথ্য আমাদের পরিবেশন করেন, যেন স্বামীজি শুধু মাংসের ওপর থাকতেন। তা মোটেই না। স্বামীজি বিদেশে দিনের পর দিন নিরামিষ খেয়েছেন, কারণ ইটি স্টাডি এবং হেনরিয়েটা মুলার তারা নিরামিষ খেতেন বলে। অভেদানন্দজি তো নিরামিষটাই খেতেন,
এবং স্বামীজি আমিষ খেয়েছেন, কিন্তু নিরামিষও প্রচুর খেয়েছেন, সেটা আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি ভুল ভাঙানোর প্রয়োজন মনে করি, প্রচুর মানুষ আছেন তারা এক সাহিত্যিকের একটি লেখা বই পড়ে তারা বলেন যে মারা যাওয়ার দিন স্বামীজি তো ইলিশ মাছ খেয়েছিলেন, তাই জন্যই হার্ট অ্যাটাক হলো। কটা ইলিশ মাছ খেয়েছিলেন? স্বামীজির মনে রাখতে হবে যে তার আগেই দুবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, স্বামীজির আনট্রিটেড ডায়াবেটিস ছিল, এবং এটাও মনে রাখতে হবে যদি প্রোটিনটি না খেতেন তাহলে ইংল্যান্ডে যে 1895 সালে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তখনই স্বামীজির দেহত্যাগ করতেন, কিন্তু তিনি শরীর তার ঠিক হয়ে যায়, বিপুল পরিশ্রম করেন, কি করেছেন সেটা তো আর বললেন না আমাদের, কিন্তু এগুলো পাওয়াতে খুব খুশি হয়েছেন এবং এটা খুশির চিঠি তিনি যোগানন্দজিকে ধন্যবাদ জানাচ্ছেন। তোমার শরীরে এখনও সারে নাই, বড় দুঃখের বিষয়। খুব ঠান্ডা দেশে যেতে পারো, শীতকালে যেখানে বরফ বিস্তর পড়ে, যথা দার্জিলিং। স্বামীজির সময় স্বামীজি যোগানন্দজিকে শীতে দার্জিলিং যেতে বলছেন। গত 10 বছর কি 15 বছর প্রচুর মানুষ শীতে দার্জিলিং যান। আগেকার দিনে শীতে দার্জিলিং গেলে হোটেলে কনসেশন পাওয়া যেত এবং বলা হতো হিল স্টেশনগুলো সব নভেম্বরে বন্ধ হয়ে যায়, কালী পুজোর পরে আর হিল স্টেশনে কেউ যায় না, তখন ব্যাপক ছাড় পাওয়া যেত। কিন্তু স্বামীজি শীতকালেই দার্জিলিং যেতে বলছেন। শীতকালে যেখানে প্রচুর বরফ পড়ে সেখানে গেলে শরীর ভালো থাকবে, শীতের গুঁতোয় পেট ভায়া দুরস্ত হয়ে যাবে, যেমন আমার হয়েছে। আর ঘি ও মশলা খাওয়া একদম ছেড়ে দিতে পারো, মাখন ঘির চেয়ে শীঘ্র হজম হয়। অভিধান পৌঁছালেই খবর দিব, আমার বিশেষ ভালোবাসা জানিব, সকলকে জানাইবে। নিরঞ্জনের খবর এখনও ঠিকানা করিতে পারো নাই। গোলাপ মা, যোগীন মা, রামকৃষ্ণের মা, বাবুরামের মা, গৌড় মা প্রভৃতি সকলকে আমার প্রণামাদি জানাইবে। মহেন্দ্রবাবু স্ত্রীকে আমার প্রণাম দিবে। স্বামীজি চিঠিতে সকলের কথা বলেছে। স্বামী নিরঞ্জনানন্দ তখন পরিব্রাজক, তার খবর জানতে চেয়েছেন। গোলাপ মা, যোগীন মা, রামকৃষ্ণের মা, বাবুরামের মা, গৌড় মা প্রভৃতি সকলকে প্রণাম দেবেন এবং মাস্টারমশাই স্ত্রীকেও প্রণাম দেওয়ার কথা বলেছেন। এবং এখানে বলছে যে শীতকালে যদি খাও তাহলে দেখবে তোমার পেট বাবাজি দুরস্ত হয়ে যাবেন, যেমন আমার হয়েছে। আর ঘি ও মশলা খাওয়া একদম ছেড়ে দিতে পারো, মাখন ঘিয়ের চেয়ে শীঘ্র হজম হয়। এই ঘি মশলা খাওয়া স্বামীজিকে বিলেতে দেখেছিলেন যে বয়েলড ফুডে শরীর সব সময় ভালো থাকে, তাই জন্যে তিনি বলছেন যে ছেড়ে দিতে পারো। এবং তারপরে যে কোনো চিঠিতে স্বামীজির বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি আসল তার দর্শনে চলে যান। এখানেও তিনি গেছেন। পুনশ্চ নিজেরা কিছু করে না এবং অপরের কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই দোষ আমাদের জাতের সর্বনাশ হয়েছে। শুরু করলেন আম তেল আমকই দিয়ে আমের মোরব্বা পাঠিয়েছ, এবং তারপর একটা বিশেষ দ্রষ্টব্য পুনশ্চ লিখছেন, নিজেরা কিছু করে না এবং অপরের কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই দোষ আমাদের জাতির সর্বনাশ হয়েছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব এই দুটি পরিত্যাগ করবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের ওপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। ইতি বিবেকানন্দ। এই যে কেউ কিছু করতে গেলে সেটাকে আটকানো, এটা বাঙালির চেয়ে বেশি মনে হয় কারণ নেই। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, ও কিছু জানে না, ও কিছু পারবে না, আর সাদে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠানের ভেঙে পড়ার পক্ষে এইটুকুনিই যথেষ্ট। এবং সেইখানে স্বামীজি বলছেন যে সে এগুলো করবে। এবং হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। আজকেই দুপুরবেলায় আমার সুযোগ হয়েছিল একজনের সঙ্গে বিবেকানন্দ নিয়ে আলোচনা করার। আসলে আমি বিবেকানন্দ চর্চা তো সবসময় করি, অফিসের মধ্যেও করি। তো সে একজন ফোন করেছিলেন, খুবই বিদুষী মহিলা। তিনি বলছিলেন যে স্বামীজির দুটো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, তিনি তার গুরুকে ঠিক করেছিলেন এর কাছেই তিনি থাকবেন, শ্রীরামকৃষ্ণের কাছে। সে কথা বারবার নিজে বিভিন্ন চিঠিতে বলেছেন। দ্বিতীয়ত, স্বামীজি বিশ্বাস করেছিলেন যে একমাত্র যে হৃদয়ের প্রসারণের মধ্যে দিয়েই সভ্যতা টিকে থাকতে পারে। এইটি একটি স্বামীজির মৌলিক আবিষ্কার।
আমরা তো এটা মনে করি না। আমরা মনে করি সভ্যতা কী করে টিকে থাকবে, পরিকাঠামোগত উন্নতি, অর্থনৈতিক বিকাশ এবং কিছু সমাজসেবা, এতে সভ্যতা টেকে না। সেই ক্ষেত্রে কি হয়, যাকে আমি সেবা করছি তাকে কোনো দিন টেনে তোলার ইচ্ছেটা হয় না। সবসময় মনে হয় যে এ আমার থেকে খারাপতর অবস্থায় আছে, তাই জন্যে আমি সেবা করছি। ধরুন আমরা যারা সমাজসেবা করেন, এই পুজোর সময় 100 জনকে শাড়ি দেওয়া হবে। যারা শাড়ি দিতে আসেন তাদের এমন করে ধমকে লাইনে দাঁড় করানো হয় যেন দারিদ্র্যের জন্য তারা চোর দায়ে ধরা পড়েছেন। সর্বত্র হয়। এর সব প্রতিষ্ঠান এক জিনিস করে, যে কারণে আমি কয়েকজন স্বামীজিকে চিনি, তারা ওই দরিদ্র নারায়ণ যেই সেবা বলে যে আমরা কম্বল দিচ্ছি, শাড়ি দিচ্ছি, তারা বলে আমরা যাব না, কিছুতেই যাব না। এই শব্দটা পাল্টান, বলুন সবাই মিলেমিশে যে শারদোৎসবের আনন্দ করব, সেই প্রেক্ষিতে কয়েকজনকে আমরা পোশাক দিচ্ছি, আমরা যাব। কিন্তু বলেন দরিদ্র নরনারায়ণ সেবা হবে, যাব না। কারণ যে মুহূর্তে আপনি দরিদ্র নরনারায়ণ বললেন, সেই মুহূর্তে নতুন শ্রেণী তৈরি করলেন, যারা যিনি সেবা দিচ্ছেন তার থেকে খারাপতর অবস্থায় আছেন। তাই জন্য স্বামীজি বলছেন যে সেইটিকে স্বামীজি বলছেন যে হৃদয়হীনতা এবং উদ্যমহীনতা স্বামীজি দেখেছিলেন যে আমাদের দেশে কীরকম অলস হয়ে লোকে থাকে। স্বামীজি তার ভাববার কথায় এটি অপূর্ব ছবি এঁকেছেন। বলে গুড়গুড়ে কৃষ্ণবেল ভট্টাচার্য সব জানে, পৃথিবীতে কোথায় কি ঘটছে, মানে চাঁদের কত জল সেটাও জানে, কিন্তু কাজ করে না। যখন সবাই তাকে বলল কৃষ্ণবেল কাজ করো না কেন একটু, তখন সে পাশ ফিরে শুলো। নন্দলালের কথা দ্বিজেন্দ্রলালরা চমৎকার রেখেছেন। নন্দলালকে বলা হলো, দেখো এই যে পাড়ায় পাড়ায় বসন্ত হচ্ছে, তা তুমি তো একটু গিয়ে বসন্তের সেবা করতে পারো। বলে আমি তো সেবা করতেই চাই, কিন্তু আমার ভয় লাগে কি যদি আমাকে বসন্ত ধরে এবং চলে যায়, তাহলে দেশের কী হবে। বলে তার বাড়ি থেকে বেরো না কেন। বলে বাড়ি থেকে তো আমি বেরোতাম, কিন্তু কি করে বেরোই বলো, সাংঘাতিক অবস্থা, নৌকা ভীষণ, ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, আর পথেতে সর্প কুক্কুট, আর গাড়ি চাপা পড়া দায়। বলে দেখো নৌকা প্রত্যেক বছর ডুবে যাচ্ছে, রেলে কলিশন হচ্ছে, তাতে বহু মানুষ মারা যাচ্ছে, আর রাস্তায় বেরোলেই সাপ এবং কুকুর আবার গাড়ি চাপাও পড়ে যেতে পারি। তাই জন্য নন্দলাল বললো, দেখো আমি তাই বাড়িতেই থাকি। এবং সবাই কি করলো, সবাই কহিল বাহবানন্দ বেশ। নন্দলাল তো বেরোতোই না। তো স্বামীজি বাঙালির এই মডেলটা দেখেছিলেন। দেখবেন বাঙালি আমরা এমন অদ্ভুত জাত, ক্রিকেট খেলা হচ্ছে ইডেন গার্ডেন্সে, গাভাস্কার শূন্যে আউট হয়ে গেছেন, বাঙালি গ্যালারিতে বসে উপদেশ দিচ্ছে যে গাভাস্কার যদি এইভাবে ব্যাটটা রাখতেন তাহলে 0-এ আউট হতেন না। যারা বলছেন তারা কিন্তু ক্রিকেট ডিউস বলে জীবনে খেলেননি। দুর্ভাগ্যটা সেখানেই। যদি তারা এ বিষয়ে পারদর্শী হয়ে কথাটি বলতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যারা কথা বলছেন তারা এই বিষয়ে পারদর্শী নন, এবং আমরা এটাতেই অভ্যস্ত। একটি অসাধারণ ক্রিকেট গীতা আছে অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। সেইখানে রেডিওকে জিজ্ঞেস করা হচ্ছে যে বাঙালি যে শ্রেষ্ঠ দর্শক সকলে বলে, প্লেয়াররা আউট হয়ে গেলে সে দর্শক কী করছে, তখন রেডিও বলছে উপদেশাং কমলা খোসাং নিক্ষিপন্থী মাঠ মধ্যে। উপদেশ এবং কমলার খোসা তারা মাঠ মধ্যে ছুঁড়ে দিচ্ছেন। অসাধারণ ক্রিকেট গীতা, অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। শঙ্করী প্রসাদ বসু নট আউট বইতে এই ক্রিকেট গীতাটি ছাপিয়েছেন। অচিন্ত্য কুমার সেনগুপ্ত যেমন শ্রীরামকৃষ্ণের ওপর অসাধারণ বই লিখেছিলেন, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, যেমন সারদামণির ওপর বই লিখেছিলেন, অপূর্ব তার বাংলা ভাষা, পেশায় জজ ছিলেন কিন্তু বাংলা ভাষাটির ওপর চূড়ান্ত দখল ছিল, তেমনি তিনি ক্রিকেটের খুব অত্যন্ত একজন রসিক ছিলেন, একজন ক্রিকেটের সমর্থক ছিলেন। তিনি ক্রিকেট গীতা লিখেছিলেন, সেখানে দেখবার মতন। এবং সেইখানে আমরা দেখব যে বারবার ওই স্বামীজির কথাতে এবার ফিরে আসি, যে উদ্যমহীনতা কথা বারবার রয়েছে, বাঙালির উদ্যমহীনতা এবং হৃদয়হীনতা। অতএব এই দুটি পরিত্যাগ করবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। স্বামীজি দেখবেন এইগুলো শুধু কথা বলেননি, জীবনে অনুসরণ করেছেন। স্বামীজি শিক্ষার কথা বলতে গিয়ে বলছেন, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ। মানুষের অন্তর্নিহিত শক্তি, তার যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য বা গুণাগুণ রয়েছে, সেই গুণের বিকাশই হচ্ছে শিক্ষা। এটি নতুন কথা, কারণ যখন শিক্ষা দেওয়া হয় তখন ছাত্রের গুণাগুণ কেউ দেখে না। আমার এক বন্ধু আছেন,
তিনি এখন ভারতবর্ষে অন্যতম শ্রেষ্ঠ নিউরোসার্জন। তার সারা জীবনের ইচ্ছে ছিল যে তিনি আর্টিস্ট হবেন, শিল্পী হবেন, কিন্তু বাবা মা তাকে জোর করে ডাক্তারি পড়ান, তিনি ডাক্তারি পাশ করেন, পরে নিউরোসার্জন হন, সারা পৃথিবী জোড়া তার নাম। কিন্তু সে ছবি আঁকা তিনি ছাড়তে পারেননি। অবসর সময় ক্যানভাস নিয়ে ছবি আঁকতে বসে যান। আমাদের অনেকেই যে বিষয়ে পড়ে তার থেকে যদি অন্য বিষয়ে তারা পড়তেন তারা অনেক ভালো হতো, কিন্তু সেই ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিস, ব্রিটিশ সিস্টেম অফ এডুকেশন, যেহেতু ক্লার্ক তৈরি করার জন্যে ইংরেজরা এই শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, তাই সেখানে ছাত্রের কোনো স্বাধীনতা ছিল না। ছাত্রের ভেতরে কি বৈশিষ্ট্য আছে সেটি ছিল না। ধরুন একটি ছেলে অঙ্ক ভালো করে, ক্লাসে ভালো রেজাল্ট করে, কিন্তু যে ইংরেজিটা বা সংস্কৃতটা বাংলা সে যদি পড়তো অনেক ভালো হতে পারতো, সে তো নামকরা সাহিত্যিক হতে পারতো। তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? বিভিন্ন ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিং আছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে তারা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, এবং যেখানে ছড়িয়ে পড়েছে তারা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন করেছে, এবং যেখানে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন করেছে তারা পত্রিকা বের করছে, বছরে একটা করে একটা ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের লেখাগুলো যদি পড়া যায় দেখা যাবে যদিও তারা ইঞ্জিনিয়ার কিন্তু কি অপূর্ব বাংলা লেখেন, কি অসাধারণ তাদের কনসেপ্ট, কি অপূর্ব তাদের প্রকাশভঙ্গি। এটা হতো যদি তাদের ভেতরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে টেনে বের করা যেত। তাই স্বামীজি বলছেন প্রভু ছাড়া কে জানে। এখানে প্রভু বলতে ঈশ্বর মানে বিশ্ব চরাচর। একমাত্র বিশ্ব চরাচরই জানেন যে কার মধ্যে কি গুণ দিয়ে তিনি পাঠিয়েছেন, সেটির দিকে সবসময় নজর দেবে। বলছেন সকলকে অপরচুনিটি সুযোগ দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের ওপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি পাবে না। ওই শেষ লাইনে রামকৃষ্ণদেবের আসল দর্শনটি বলে দিলেন, সকলের প্রতি সমান প্রীতি হওয়া বড় কঠিন, কিন্তু না হলে মুক্তি হবে না। আমাকে অসম্ভব ভালোবাসতেন স্বামী লোকেশ্বরানন্দজি, অসম্ভব ভালোবাসতেন, কিন্তু তার একটা বিশিষ্ট একটা বৈশিষ্ট্য ছিল। যখন তার ঘরে প্রচুর লোক থাকতেন, আমি গিয়ে প্রণাম করছি, তখন কিন্তু আমাকে সকলের মধ্যেই বসতে দিতেন, এবং সকলে ফাঁকা হয়ে গেলে তখন ব্যক্তিগত কথা বলতেন দেখো স্নেহের দুটো দিক আছে, একটা হচ্ছে সোশ্যাল রিলেশান। এই যে আমার ঘরে আমি বসে রয়েছি, এই গোলপার্কের সেক্রেটারি, এটা সোশ্যাল রিলেশান। তাই তুমি এলে বয়োকনিষ্ঠ, আমাকে প্রণাম করলে, আমি তোমাকে বসতে বললাম, সকলে যা খাচ্ছেন সেই খাবারটা তোমাকে দিলাম, ওটা সোশ্যাল রিলেশান। যেই ঘর ফাঁকা হয়ে গেল তখন কিন্তু সোশ্যাল রিলেশান না, তখন পার্সোনাল রিলেশান। তাই ব্যক্তিগত কথা সব জিজ্ঞেস করছি ইত্যাদি। এমনভাবে মহারাজ মিশতেন, এমনভাবে কথা বলতেন, এত ডিগনিটি ছিল, এত আভিজাত্য ছিল মহারাজের মধ্যে, সে আর বলে শেষ করা যাবে না। কিন্তু স্বামী যেখানে বড়ই সুন্দর বলছেন যে সকলের ওপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। এই মুক্তি হতে গেলে যে একটা সমদৃষ্টির প্রয়োজন, এটি শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শিখিয়েছিলেন। কোন ব্যাকগ্রাউন্ডে শিখিয়েছিলেন মনে রাখতে হবে। ইংরেজ আমলে সমদৃষ্টি ছিল না, তাদের প্রতি দৃষ্টি পড়ত যারা হয় ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়েছে, নয় পড়াশোনায় ভালো। যারা সাধারণ মানুষ, ইংরেজরা তাদের প্রতি দৃষ্টি দেয়নি। এটি ইংরেজ সভ্যতার একটা বড় ডিফেক্ট। এবং ইংরেজরা মনে রাখবেন সব সময় অপোজিটে বিশ্বাস করে। টলের অপোজিট হচ্ছে ডোয়ার্ফ, ব্ল্যাকের অপোজিট হচ্ছে হোয়াইট, ডের অপোজিট হচ্ছে নাইট। সেখানে বিবেকানন্দ বলছেন যে অপোজিট অফ সাকসেস ইজ নট ফেলিওর, ইটস আ পার্ট অফ সাকসেস। এই যে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা জগৎকে, তাই স্বামীজি দেখবেন তার গুরু সম্বন্ধে বারবার বলেছেন আমাদের গুরু ছিলেন মৌলিক, হয় আমরা মৌলিক হব নয় হব না। আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। সে অরিজিনালিটি রাখতে গেলে একটা সমদৃষ্টির বড় প্রয়োজন হয়। শ্রী ভগবান তার গীতায় বারবার এই সমদৃষ্টির কথা বলেছেন। সাধকের সমদৃষ্টি হয়ে যায়, কিন্তু বলেন খুব খুব কঠিন। স্বামীজির ভাষাটি মনে রাখবেন, সকলের ওপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। যতক্ষণ না সেই সমদৃষ্টি তৈরি হচ্ছে, যতক্ষণ না সকল মানুষের প্রতি একরকম সম্মান তৈরি হচ্ছে, সামাজিক সম্মান, ততক্ষণ কোনো মানুষের মুক্তি হবে না। এইটি শ্রীরামকৃষ্ণ স্বামীজির মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। স্বামীজি পাশ্চাত্যে গেলেন এবং পাশ্চাত্যে গিয়ে
যে মানুষরা সবচেয়ে বেশি বিভেদে বিশ্বাস করে তাদের কাছে ঐক্যের কথা বলতে লাগলেন, তাদের কাছে অদ্বৈতের কথা বলতে লাগলেন এবং তাদের বললেন যে তোমরা যদি সত্যিই মুক্তি চাও তার সমদৃষ্টি নিয়ে এসো। দেখুন, তিনি তো নেটিভ সাহেবদের চোখে গায়ের রং কালো। স্বামীজি ইংল্যান্ডে আসার পর রসিকতা করে লিখেছিলেন এক মেম সাহেবকে আমেরিকায় যে দেখো, এরা সাদা কালোর মধ্যে পার্থক্য করে না, আমার দিকে কেউ রাস্তায় অদ্ভুতভাবে তাকিয়ে থাকে না, তাই ভাবি যে আমার মুখটা হয়তো ফর্সা হয়ে গেছে। তারপর আয়নায় যখন দেখি তখন দেখি ঠাকুরের এতটুকু কৃপা আমার নাই, যে কেলে ভূত ছিলাম তাই আছে। এও রসিকতা করে লিখেছেন একটি চিঠিতে। কিন্তু ইংল্যান্ডের কথা বলছেন স্বামীজি, সে আমেরিকায় যেমন সবাই হাঁ করে চেয়ে থাকে আমার ওপর, এখানে কেউ থাকে না, তাই তিনি প্রশংসা করেছেন আমেরিকানদের। সেটা প্রথমবারের অভিজ্ঞতা। দ্বিতীয়বার এমন তারা ঠান্ডা ব্যবহার করেছিল স্বামীজির সঙ্গে, স্বামীজি আমেরিকা ছেড়ে খুব তাড়াতাড়ি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। সে যদি কোনো দিন সময় সুযোগ হয় সেটা আমি বলবো। আমার মাঝে মাঝে মনে হয় যে বাকচক্র তো স্রোতস্বিনী নদীর মতন চলতেই থাকছে। এই চিঠিপত্রের পর কি পড়ব? চিঠিপত্রের পর একটা অন্য বই ধরব, সেটি ধরেও কখনো কোনো দিন আলোচনা হয় না, রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ বাই ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অ্যাডমায়ারার্স। সেই অ্যাডমায়ারার্স ধরে ধরে পড়ব। সেখানে অনেক ঘটনা স্বামীজির জীবনের আছে, যে ঘটনাগুলি পড়লে আমরা সত্যি চমৎকৃত হই। অথবা স্বামীজির লেখা 4টে বই পড়ব, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা, পরিব্রাজক। কিন্তু এখন সবে 1895-তে এসছি, এরপর 97, তারপর স্বামীজি দেশে ফিরবেন, তারপর দেশ ভ্রমণ করবেন, অসংখ্য চিঠি লিখবেন, তারপর দ্বিতীয়বার বিদেশে যাবেন, তারপর ফিরবেন, তারপর ন্যান্সি হ্যান্সব্রোকে জুন মাসে শেষ চিঠি লিখবেন, জুলাই মাস 1902 চলে যাবেন। ফলে চিঠিপত্র সামনের বছর মাঝামাঝি অবধি চলবে বলে আমার নিজের ব্যক্তিগত ধারণা। কিন্তু আজকে যে কথাটি বলে শেষ করব, স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সেই সমান দৃষ্টিটা দেন যাতে আমরা মুক্ত হয়ে যাই। সকলের উপর সমান প্রীতি বড় আশা কঠিন। বাস্তবিক আমাকে যদি কেউ বলে যে দেখো এরা ইস্টবেঙ্গলের সাপোর্টার, সেই প্রীতি আমি আনতে পারবো না, আমি জানি, তাই মুক্তিও হবে না। মুক্তি হবে না তার কারণ হচ্ছে যে ওই সঙ্গে সঙ্গে বলতে গেলেই বলবো যে না ভাই ঠিক আছে ছেড়ে দাও, আমার মুক্তি দরকার নেই, কিন্তু আমি মোহনবাগান ইস্টবেঙ্গলকে একভাবে দেখতে পারবো না, এটা আমাদের বড় ত্রুটি। স্বামীজি নিজেও সেটা ছিল, স্বামীজিও কিছু কিছু ব্যাপারে বায়াস ছিলেন, কিন্তু আমাদের শিক্ষাটা দিচ্ছেন যে যদি আমাদের এই বায়াসটা না থাকে, সকলের প্রতি আপনার সমান প্রীতি থাকে, তাহলে আমাদের মুক্তি হয়, সেটি স্বামীজি বলছেন। তাই সেই প্রার্থনা করে আজকে শেষ করছি যে তিনি আমাদের সেই শক্তি দিন যাতে আমরা সমানভাবে দেখতে পারি, যেমন শ্রী ভগবান গীতায় বলেছেন। যদি আমরা পারি, সত্যি আমরা অনেক উন্নততর মানুষে পরিণত হব এবং জীবনটাকে আনন্দে উপভোগ করতে পারবো। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম